রমা দেবীর হঠাৎ বুকের বাপাশে যন্ত্রণা আরম্ভ হলো। ব্যথাটা ক্রমে বেড়ে যেতে লাগলো। তখন সুনন্দা অর্থাৎ তার পুত্রবধূ দেরি না করে ডাক্তার ডাকলো। ডাক্তারবাবু এসে রমা দেবীকে পরীক্ষা করে বললেন, বৌমা, আমার ভালো মনে হচ্ছে না। তুমি এক কাজ করো, রমা দেবীকে সারদা নার্সিংহোমে ভর্তি করে দাও। ওখানে আমার একজন ভালো কার্ডিওলজিস্ট ডক্টর ব্যানার্জির সঙ্গে পরিচয় আছে। আমি ফোন করে দিচ্ছি, কোনো অসুবিধা হবে না। নার্সিংহোমে? হ্যাঁ বৌমা, হসপিটালের আশায় বসে থাকলে হয়তো দেরি হয়ে যাবে। ডাক্তারবাবু জানতেন রমা দেবীর ছেলে সুবিমল সামান্য ক্লার্কের চাকরি করে। তার পক্ষে হয়তো নার্সিংহোমের খরচ চালানো সত্যি কষ্টকর, কিন্তু তার চেয়ে বেশি কষ্ট পাবে যদি সে মাকে হারায়। মাকে সে অত্যন্ত ভালোবাসে। মাকে ছাড়া সে কিছুই ভাবতে পারে না। মায়ের জন্য সে সব করতে পারে। ব্যথাটা আরও বেড়ে যাওয়ায় সুনন্দা ভয় পেয়ে আর দেরি না করে প্রতিবেশীদের সাহায্যে তাকে নার্সিংহোমে ভর্তি করে দেওয়ার পর তার স্বামী সুবিমলকে ফোন করে জানালো মায়ের শরীরটা একটু খারাপ হওয়ায় মাকে নার্সিংহোমে ভর্তি করেছে। তুমি একটু তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে নার্সিংহোমে চলে এসো। নার্সিংহোমের কথা শুনে সুবিমল ঘাবড়ে গেল। সে বলল, মা, নার্সিংহোমে কেন? কি হয়েছে মায়ের? মা এখন কেমন আছে? ঘাবড়ে যাওয়ার মতো কিছু হয়নি। মা এখন ভালো আছে। তুমি এসে ডাক্তারের সঙ্গে কথা বললে সব কিছু ভালোভাবে জানা যাবে। সুবিমলকে অফিসের সবাই খুব ভালোবাসত। তার অফিসের কাজে কোনো ফাঁকি ছিল না। সবাই ওর মায়ের অসুস্থতার কথা শুনে ওকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিলে ও সোজা নার্সিংহোমে এসে দেখল সুনন্দা ওর জন্য অপেক্ষা করছে। কার্ডিওলজিস্ট ডক্টর ব্যানার্জি এসে রমা দেবীকে পরীক্ষা করার পর সুবিমলকে জানালেন, আপনার মায়ের হার্টের অবস্থা ভালো না। যে কোনো মুহূর্তে হার্ট ফেল করে মারা যেতে পারেন। তাই যত তাড়াতাড়ি পারেন অপারেশন করে পেসমেকার বসাতে হবে। তখন সুনন্দা বলল, ডাক্তারবাবু, খরচ কত পড়বে? নার্সিংহোমের চার্জ, পেসমেকারের দাম ও অন্যান্য সব খরচ মিলে তা ধরুন 3.5 লাখ। সুবিমল ও সুনন্দা একসঙ্গে বলে উঠল, 3.5 লাখ? কিন্তু ডক্টর ব্যানার্জি, আমাদের পক্ষে যে এত টাকা। কথা শেষ হওয়ার আগে ডাক্তার বললেন, ভালো পরিষেবা পেতে গেলে তো একটু খরচ বেশি হবে। তাছাড়া আপনার মা দেখবেন একদম ভালো হয়ে যাবেন। বলে ডাক্তারবাবু ঘর থেকে বেরিয়ে গেলেন। সুবিমলের মাথায় আকাশ ভেঙে পড়ল। এত টাকা সে কোথায় পাবে? সুনন্দা তার স্বামীর মনের অবস্থা বুঝতে পেরে হাত ধরে নার্সিংহোমের বাইরে নিয়ে এসে একটা অটোতে উঠে বসে স্বামীকে বলল, তুমি যদি অফিসে কিছু লোন পাও আর বন্ধুদের থেকে ধার নিয়ে মাকে তো আগে সুস্থ করে বাড়ি নিয়ে আসো, তারপর আস্তে আস্তে শোধ করে দেবে। আমিও কিছু একটা করার চেষ্টা করব। সুবিমলের কানে কোনো কথা গেল না। সে শুধু তার মায়ের কথা ও টাকার অঙ্কটা ভাবতে লাগলো। সে ফিরে গেল তার ছোটবেলায়। 1 বছর বয়সে সে তার বাবাকে হারিয়েছে। বাবা জুট মিলে কাজ করত। মিলের কাছে ছোট একটা ঘরে তারা ভাড়া থাকত। বেশ সুখের সংসার ছিল ওদের। মায়ের মুখে শুনেছে বাবা মিল থেকে বাড়ি এসে ঘুমন্ত অবস্থায় তুলে তাকে আদর করত। মা কত বকত, সবে ছেলেটা ঘুমিয়েছে। বাবা সে কথায় কানই দিত না। তখন রমাদেবী একভাবে তাকিয়ে দেখতেন বাপ ছেলের খেলা। আনন্দে তার মনটা ভরে উঠত। কিন্তু এই সুখ বেশি দিন টিকল না। একদিন কালবৈশাখীর ঝড় এসে রমাদেবীর জীবনটাকে তছনছ করে দিয়ে গেল। তার স্বামী অ্যাক্সিডেন্টে মারা গেলেন। তিনি চোখে অন্ধকার দেখলেন। পায়ের নিচের মাটি সরে গেল। গোটা পৃথিবী তার কাছে অর্থহীন বলে মনে হলো। বাপের বাড়িতে রমাদেবীর শুধু একজন দাদা ছিলেন, কিন্তু তারও অবস্থা ভালো ছিল না। আর তিনি বোনের সঙ্গে সম্পর্ক রাখতেন না। এই অবস্থায় তিনি কি করবেন বুঝে উঠতে পারলেন না। তার 1 বছরের শিশুপুত্রকে কোথায় রাখবেন, কি খাওয়াবেন, কি করে বাঁচাবেন, কি করে মানুষ করবেন? না, আর রমাদেবী কিছু ভাবতে পারছেন না। ঠিক সেই মুহূর্তে তাকে পথের দিশা দেন তার এক বান্ধবী। তিনি তাকে নিয়ে আসেন তাদের বস্তিতে। মিল থেকে সামান্য কিছু টাকা ক্ষতিপূরণ হিসেবে রমাদেবী পেয়েছিলেন।
তার থেকে কিছু নিয়ে ঘর ঠিক করেন এবং একটি সেলাই মেশিন কিনে নেন। সেই বান্ধবী নিজে সেলাইয়ের মাল এনে দিতেন। এতে রমাদেবীর সুবিধা হলো, ছেলের কাছে থেকে সেলাই ও বাড়ির কাজ করতে পারতেন। এইভাবে আবার তিনি ছেলেকে নিয়ে নতুন করে বাঁচতে চেষ্টা করলেন। ছেলে আস্তে আস্তে বড় হয়ে উঠল। তিনি ছেলেকে স্কুলে ভর্তি করে দিলেন এবং সেলাই করতে করতে ছেলেকে পড়াতেন। অভাবের জন্য কোনোদিন সে ছেলের জন্য শিক্ষক রাখতে পারেননি। 7-8 যখন পড়ে তখন বড় বড় অঙ্কগুলিও রমাদেবীর আটকাতো না। একদিন তার ছেলে জিজ্ঞাসা করল, মা, তুমি অঙ্ক এত ভালো কি করে করো? কেন রে, কি হয়েছে? হোমওয়ার্কের দেওয়া কালকের ওই শেষ অঙ্কটা শুধু আমি আর 2 বন্ধু করেছে, কিন্তু স্যার আমার অঙ্কের পদ্ধতিটাই বেশি পছন্দ করেছেন। তুমি নিশ্চয়ই পড়াশোনায় খুব ভালো ছিলে। তখন রমাদেবী ভাবতে লাগলেন, পড়াশোনার আর করতে পারলাম কোথায়? পড়াশোনায় চিরকালই ভালো ছিল সে। মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছিলেন। এইচএস পাশ করার পর বাবা দাদা আর পড়ালেন না, বিয়ে দিয়ে দিলেন। বিয়ের পর তার স্বামী কাজে গেলে টিউশন করে পড়াশোনার চর্চাটা রেখেছিলেন, যেটা এখন কাজে লাগছে। তারপর তিনি ছিলেন খুব অধ্যবসায়ী। ছেলেকে স্কুলে পাঠিয়ে সেলাইয়ের মাঝে মাঝে ওর বইগুলো ভালো করে পড়ে শিখে নিতেন, যাতে ছেলেকে পড়াতে কষ্ট না হয়। মা সেলাই করতেন আর সুবিমল মায়ের কলটি ঘেঁষে মায়ের কাছে পড়াশোনা করত। মাঝে মধ্যে বাবার গল্প শুনত। বাবার গল্প শুনতে শুনতে সুবিমলের চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠত। আবার কখনো বা ভাবত, বাবা বেঁচে থাকলে আমাদের এত কষ্ট হতো না, মাকেও সেলাই করতে হতো না। কখনো বা মায়ের চোখের জল মুছে দিয়ে বলতো, মা, আমি বড় হয়ে চাকরি পেলে তোমাকে আর কষ্ট করতে দেব না, দেখবে তখন সব ঠিক হয়ে যাবে। রমাদেবী তখন ছেলেকে বুকে জড়িয়ে ধরে আদর করতেন। কয়েক বছর পর সুবিমল বিএ পাশ করে একটা ক্লার্কের চাকরি পেল। সেদিন রমাদেবীর কি আনন্দ! সেদিন রমাদেবী আনন্দে কেঁদে ফেলল এবং স্বামীর ছবির সামনে গিয়ে বলল, ওগো, তুমি দেখতে পাচ্ছ তোমার সেই ছোট্ট ছেলেটি আজ বড় হয়ে চাকরি পেয়েছে। আজ যদি তুমি বেঁচে থাকতে তাহলে আমরা সবাই কত খুশি হতাম বলো তো। সুবিমল প্রথম মাসের মাইনে পেয়ে মাকে বলল, চলো মা, এবার আমরা বস্তি ছেড়ে চলে যাই। কিন্তু রমাদেবী রাজি হলেন না। তিনি বললেন, টাকা জমিয়ে সস্তায় একটা জমি কিনে ঘর করে চলে যাব। এখানে তো কোনো অসুবিধা হচ্ছে না, তাহলে শুধু শুধু ভাড়া গুনে লাভ কি? সুবিমল মাইনে পেয়ে নিজের জন্য সামান্য কিছু রেখে প্রায় সব টাকা তুলে দিতেন মায়ের হাতে। এদিকে রমাদেবী ছেলে অফিসে যাওয়ার পর প্রতিদিন সেলাই করে যেতে লাগলেন। এই সেলাইয়ের টাকায় সংসার চালিয়ে আরও কিছু টাকা ছেলের টাকার সঙ্গে যোগ করে প্রতি মাসে ব্যাংকে জমা দিতেন। এইভাবে কয়েক বছর পরে তারা জায়গা কিনে একটা ঘর করে চলে যায়। তখন সুবিমল মাকে বলল, মা, আর নিজেকে কষ্ট দিও না, এইবার তুমি বিশ্রাম নাও। হ্যাঁ বাবা, আমিও ভাবছি এবার আমার সত্যি বিশ্রামের প্রয়োজন, আর তার ব্যবস্থা করছি। মানে? আমি তোকে বিয়ে দেব। তার কিছুদিন পর সুনন্দাকে ঘরের বউ করে নিয়ে আসেন রমাদেবী। ভারী মিষ্টি মেয়ে। সুনন্দা ছোটবেলায় মাকে হারিয়ে রমাদেবীকে পেয়ে খুব খুশি, আর রমাদেবীও সুনন্দাকে বুকে টেনে নিলেন নিজের মেয়ের মতো। 2 বছর যেতে না যেতে ওদের ঘর আলো করে ওদের সংসারে এলো ওদের পুত্র সন্তান। সবাই খুব খুশি। হঠাৎ সুনন্দার ধাক্কায় সুবিমলের স্তম্ভিত ফিরে এলো। সুনন্দা বলল, আমরা বাড়িতে চলে এসেছি, গাড়ি থেকে নামো। আর কি এত ভাবছো বলো তো, সব ঠিক হয়ে যাবে। এই কথা শুনে সুবিমল সুনন্দার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে ম্লান হাসি হাসলেন। পরদিন সুবিমল অফিসে যেয়ে সব বন্ধুদের সঙ্গে তার মায়ের কথা আলোচনা করল। অনেক বন্ধু সাহায্য করতে রাজি হলো। তারপর অফিসে লোনের জন্য দরখাস্ত করে কয়েকজন বন্ধুসহ সোজা নার্সিং হোমে গেল। মায়ের কাছে যেয়ে দেখল সুনন্দা মায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সুবিমলের মাকে দেখে খুব কষ্ট হলো। তিনি চোখ বন্ধ করে আছেন।
ডাক্তারবাবু একটা টেম্পোরারি পেসমেকার লাগিয়ে রেখেছেন। সুবিমল মা বলে ডাক দেওয়ায় রমাদেবী আস্তে আস্তে চোখ খুলে তাকালেন এবং বললেন, তুই এসেছিস খোকা? আমার এখানে আর ভালো লাগছে না, আমাকে বাড়ি নিয়ে চল। যাব মা, 2 দিন পরে যখন তুমি সুস্থ হয়ে যাবে তখন তোমাকে নিয়ে যাব। তোমার কিছু হবে না মা, তুমি ভালো হয়ে যাবে। রমাদেবী ছেলের দিকে তাকালেন এবং তার ঠোঁটের কোণে দেখা দিল এক চিলতে হাসির রেখা। সুবিমল স্নান খাওয়া ভুলে সারাদিন টাকার সন্ধানে ঘুরে বেড়াতে লাগলো। সুনন্দা খেয়াল করলো এই কয়দিন তার স্বামীর চোখ মুখ শুকিয়ে গেছে। ডাক্তারবাবু জানালেন তাড়াতাড়ি অপারেশন না করলে তার মাকে হয়তো বাঁচানো আর সম্ভব হবে না। ডাক্তারবাবুর কথা শুনে ক্ষণিকের জন্য সুবিমল তড়িতাহত হয়ে গেল। কি করে সে সব টাকা জোগাড় করবে বুঝে উঠতে পারল না। তাই সে বাড়ি এসে উদ্ভ্রান্তের মতো ঘরের মেঝেতে বসে পড়ল। একরাশ চাপা দুঃখ বুকে নিয়ে আকাশ পাতাল ভাবতে লাগলো এখন তার কি করণীয়। সুনন্দা কাছে গেলে সুবিমল বলল, না গো, 2 লাখের উপর জোগাড় করতে পারলাম না। তুমি তো জানো বাড়ি করার সময় যে লোন নিয়েছিলাম সেটা শোধ হতে অনেক দেরি, সেখান থেকেও বেশি টাকা পেলাম না। এই টাকায় তো মায়ের চিকিৎসা হবে না। আমার মাথায় কিছু ঢুকছে না, কি করব বলো তো? মায়ের চিকিৎসা করব কি করে, আর মাকে বাঁচাবই বা কী করে? তার এই কথাগুলোতে একরাশ হতাশা ঝরে পড়ছিল। তখন তার মনে হচ্ছিল গরিব হওয়া একটা যন্ত্রণা, একটা বিড়ম্বনা। তাদের ছোট্ট ছেলেটি মা বাবার কথোপকথনের মাঝে এসে সব শুনছিল, আবার কখন উঠে গিয়েছিল তারা কেউ খেয়াল করেনি। তখন সুনন্দা আলমারি খুলে একটি বাক্স এনে সুবিমলের হাতে দিয়ে বলল, এগুলিতে সবটা না হলেও প্রায় হয়ে যাবে। কি এটা? গয়না। তখন সুবিমল খুলে দেখল তার স্ত্রীর সব বিয়ের গয়না। সে বলল, এগুলি আমি নিতে পারবো না, এইসব তোমার বাপের বাড়ি থেকে দিয়েছিল। গয়নাগুলি তোমার বিপদে আপদে তোমাকে সাহায্য করবে। এটা বুঝি আমার বিপদ না? মা বুঝি তোমার একার? কোন ছোটবেলায় মাকে হারিয়েছি মনেও নেই। এখানে আসার পর তোমার মা আমাকে বুকে টেনে নিয়ে মায়ের ভালোবাসা দিয়ে কবে যে আমার নিজের মা হয়ে গেছেন আমি নিজেও বুঝতে পারিনি। মায়ের কিছু হয়ে গেলে আমি দ্বিতীয়বার মাতৃহারা হব। মাতৃহারা হবে তুমি। তখন আমি কি আমাকে ক্ষমা করতে পারবো সামান্য কয়েকটা গয়নার জন্য? কিছুক্ষণ পরে তাদের একমাত্র ছেলে ছোট একটি কাঠের বাক্স তার বাবার হাতে দিয়ে বলল, বাবা, এটা নাও, এতে অনেক টাকা আছে। তুমি এই টাকা দিয়ে ঠাম্মিকে তাড়াতাড়ি ভালো করে বাড়িতে নিয়ে এসো। সুবিমল ও সুনন্দা অবাক হয়ে ছেলের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর উভয়ই একসাথে জিজ্ঞাসা করল, বাবা, এ টাকা তুমি কোথায় পেলে? দাদু, মামা, ঠাম্মি ও তোমরা মাঝে মধ্যে যে টাকা আমাকে দিতে, সেই সব টাকা ঠাম্মি এই বাক্সে রেখে দিয়ে বলতো, দাদু ভাই, এই টাকা দিয়ে তুমি বড় হলে তোমাকে একটা কম্পিউটার কিনে দেব। চাই না আমার কম্পিউটার, আমি ঠাম্মিকে চাই। আমি ঠাম্মিকে ছাড়া থাকতে পারবো না। তখন সুবিমলের আনন্দে 2 চোখ জলে ভরে গেল। বাকরোধ হয়ে এলো। সে সজোরে ছেলেকে বুকে টেনে নিয়ে অঝরে কাঁদতে লাগলো আর ভাবতে লাগলো, জানি টাকা ছাড়া পৃথিবীর কিছুই হয় না। আবার অগাধ সম্পত্তি, গাড়ি বাড়ির মালিক হলেও সুখে থাকা যায় না। মানুষ ভাঙা কুড়ে ঘরে থেকেও সুখী হতে পারে যদি বাড়ির প্রতিটি লোক একে অপরের সুখে দুঃখে সবসময় নিঃস্বার্থভাবে পাশে এসে দাঁড়ায় এবং হাসি মুখে সব দুঃখ কষ্ট সমানভাবে ভাগ করে নেয় আর কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে ঝাঁপিয়ে পড়ে ইস্পিত কাজের লক্ষ্যে। তখন সব কাজে সাফল্য আসতে বাধ্য আর সুখ সেখানে ধরা দেবেই। সুবিমলের এই মুহূর্তে মনে হলো সমস্ত স্বর্গসুখ যেন তার এই ছোট্ট গৃহকোণে নেমে এসেছে এবং পৃথিবীর মধ্যে সে নিজেকে আজ সব থেকে সুখী মনে করল। অপারেশনের দিন ভোরেই সুবিমল, সুনন্দা ও তাদের ছেলে নার্সিংহোমে পৌঁছে গেল।
সুনন্দা নিজের গয়না বিক্রি করে পাওনা টাকা এবং ছেলের সঞ্চিত অর্থটুকু স্বামীর হাতে তুলে দিল। বন্ধুদের সাহায্য ও অফিসের লোন মিলিয়ে অবশেষে অপারেশনের প্রয়োজনীয় টাকা জোগাড় হয়ে গেল। সুবিমলের বুকের ওপর থেকে যেন এক বিশাল পাথর নেমে গেল। কিছুক্ষণ পর রমাদেবীকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। বাইরে বসে তিনজনেই প্রার্থনা করতে লাগলো। ছোট্ট ছেলেটি দুহাত জোর করে বলল, ভগবান, আমার ঠাম্মিকে ভালো করে দাও। দীর্ঘ কয়েক ঘন্টা পর ডাক্তারবাবু হাসি মুখে বেরিয়ে এসে বললেন, অপারেশন সফল হয়েছে, এখন আর ভয়ের কিছু নেই, তবে কিছুদিন বিশ্রাম ও নিয়ম মেনে চলতে হবে। কথাটা শুনে সুবিমল আনন্দে সুনন্দাকে জড়িয়ে ধরল। দুজনের চোখেই তখন আনন্দের জল। কয়েকদিন পর রমাদেবী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। দরজায় পা রাখতেই নাতি দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল। সুনন্দা মায়ের পায়ে হাত দিয়ে বলল, এবার কিন্তু আপনাকে আর কোনো কাজ করতে দেব না। রমাদেবী মৃদু হেসে বললেন, তোরা পাশে থাকলে আমার আর কোনো কিছুর অভাব নেই। সেদিন সন্ধ্যায় চারজন একসঙ্গে বসে খাওয়া দাওয়া করল। রমাদেবী স্বামীর ছবির দিকে তাকিয়ে মনে মনে বললেন, দেখো, আমাদের সংসার আজ সত্যিই সুখের। সেই ছোট্ট ঘরটিতে সেদিন ভালোবাসা, ত্যাগ আর মমতার যে বন্ধন তৈরি হয়েছিল, তার চেয়ে বড় সম্পদ তাদের জীবনে আর কিছুই ছিল না।